এবার আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা। এটার সাথে এর আগে আমরা যে আলোচনা করেছিলাম যে ইলেকট্রন আসক্তি, তার কিছুটা মিল আছে। কারণ ইলেকট্রন আসক্তিতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের মৌলের পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বিভিন্ন। তো তড়িৎ ঋণাত্মকতা আসলে ওই ব্যাপারটি থেকে আসে, কিন্তু এটা আমরা বর্ণনা দেই সমযোজী যৌগ গঠনের প্রক্রিয়া থেকে। সমযোজী যৌগ গঠনে আমরা জানি যে যখন একটি বন্ধন তৈরি হয়, যেমন আমি যদি চিন্তা করি যে দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা বন্ধন তৈরি হবে, হাইড্রোজেন অণু তৈরি হবে, তাহলে তারা একটি করে ইলেকট্রন শেয়ার করবে এবং এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া দুজনেই ব্যবহার করবে, অর্থাৎ দুজনেরই সাধারণভাবে থাকবে। কিন্তু যখন একাধিক ভিন্ন ধরনের পরমাণু মিলে একটি যৌগের অণু গঠন করে, তখন যদি তারা শেয়ার করে, যেমন আমি হাইড্রোজেন এবং ফ্লোরিনের পরমাণুর মধ্যে যদি দেখাই, তাহলে আমি ধরলাম এটি একটি হাইড্রোজেন পরমাণু এবং একটি ফ্লোরিন পরমাণু। শেষ কক্ষপথ দেখালাম, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। যাই হোক, এই দুজন মিলে যখন সমযোজী যৌগ তৈরি করবে, তখন তারাও ইলেকট্রন যুগল শেয়ার করবে এবং এখানে এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়া উভয়েরই কক্ষপথের মধ্যে থাকবে। কিন্তু যখন দুটি পরমাণু ভিন্ন হয়, তখন দেখা যায় যে এই পরমাণুর জোড়ার উপরে উভয়ের আকর্ষণ সমান হয় না, এবং এই ক্ষেত্রে হাইড্রোজেনের চেয়ে ফ্লোরিনের আকর্ষণ বেশি হবে এই ইলেকট্রন জোড়ার উপরে, এবং দেখা যাবে যে ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে কিছুটা সরে যাচ্ছে। ফলে উভয় সমানভাবে এই ইলেকট্রন জোড়া শেয়ার করতে পারে না, এবং এর ফলে এই দুটো বস্তুর মধ্যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা ভিন্নতা দেখা যায়, এবং এই প্রবণতাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ যেই পরমাণুটি ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ দেখাবে সেটিকে আমরা বলি অধিক তড়িৎ ঋণাত্মক, এবং এই দুটির মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা বলবো যে হাইড্রোজেনের চেয়ে ফ্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক। এখন আমরা তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটি একবার দেখে নেই। যেমন বইয়ে যেটা বলা আছে, কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া যদি একটি মৌলের পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার প্রবণতা থাকে, তাহলে তার সেই ক্ষমতাকে সেই মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। অর্থাৎ আমরা যা আলোচনা করলাম, আমি যদি একই ধরনের দুটি পরমাণুর মধ্যে একটি সমযোজী বন্ধন তৈরি করি, তাহলে উভয়ে সমানভাবে এই ইলেকট্রন জোড়া শেয়ার করবে, কারণ যেহেতু দুটি নিউক্লিয়াস একই, ফলে এই ইলেকট্রন জোড়ার উপরে এদের আকর্ষণ শক্তি সমান হবে। কিন্তু যখন আমি হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে একটা বন্ধন তৈরি করব, আমরা জানি যে ফ্লোরিনের কেন্দ্রে অনেক বেশি প্রোটন থাকে, এবং এর চারপাশের ইলেকট্রনকে প্রোটন কর্তৃক আকর্ষণের প্রবণতা বেশি, এবং হাইড্রোজেনের কেন্দ্রে যেহেতু একটিমাত্র প্রোটন, তার এদের আকর্ষণ করার প্রবণতা কম। ফলে দেখা যাবে যে এই ইলেকট্রন জোড়া উভয়ের মাঝামাঝি না থেকে ফ্লোরিনের দিকে কিছুটা বেশি চলে যাচ্ছে, এবং এই প্রবণতাটিকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। তো সর্বপ্রথম তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করেন লুই পাউলিং। লুই পাউলিংকে এই তড়িৎ ঋণাত্মকতা এই টার্মটির উদ্ভাবক বলা যায়। এবং লুই পাউলিং যখন তড়িৎ ঋণাত্মকতা বর্ণনা দেন, তখন তিনি তড়িৎ ঋণাত্মকতার একটি স্কেল তৈরি করেন, এবং তাতে বিভিন্ন পরমাণুকে বিভিন্ন নাম্বার দিয়ে সূচিত করা হয়। এটার কিছু হিসেব নিকেশ আছে, আমরা এখন সেখানে বিস্তারিত আলোচনা করব না। যে পরমাণু, যেমন হাইড্রোজেনের তুলনায় লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষাকৃত কম, আবার হাইড্রোজেনের তুলনায় বোরনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, বোরনের তুলনায় কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার চেয়ে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এভাবে দেখা যায় যে বিভিন্ন পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কম বেশি হচ্ছে, এবং দুটি ভিন্ন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কখনো একই রকম হয় না। কারণ আমরা যখন পর্যায় সারণী ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তখন তাদের কেন্দ্রে চার্জের পরিবর্তন হয় এবং বাইরে ইলেকট্রন কনফিগারেশনের পরিবর্তন হয়। ফলে একটি ইলেকট্রনের উপরে কেন্দ্রের আকর্ষণ প্রবণতা ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। এটা আমরা এর আগের আলোচনায় দেখেছি কিভাবে পরিবর্তন হয়। সেই কারণে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি এগুলো বদলে যায়। তো লুই পাউলিং তড়িৎ ঋণাত্মকতার ভিন্নতার উপর ভিত্তি করে এদেরকে
0.7 থেকে 3.98 এই মানের মধ্যে এই বিভিন্ন পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতার মান এভাবে আরোপ করেন। অর্থাৎ সবচেয়ে তীব্র তড়িৎ ধনাত্মক মৌলকে 0.7 দেওয়া হয় এবং সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলকে 3.98 এই সংখ্যাটি দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলটি হচ্ছে ফ্লোরিন এবং ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হবে 3.98 বা এটাকে আরেকটু রাউন্ড করে 4 হিসেবে ধরা হয়। আর সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক পরমাণু বা সবচেয়ে তীব্র তড়িৎ ধনাত্মক, তড়িৎ ঋণাত্মকতার উল্টা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা। তাহলে আমরা যদি সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক বলি, তার মানে হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক পরমাণু হচ্ছে ফ্রান্সিয়াম, যার তড়িৎ ধনাত্মকতা হচ্ছে সবচেয়ে বেশি বা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে কম 0.79। এখন এই মানগুলো দেখে আমি বুঝতে পারবো যে কোন পরমাণুর সাথে কোন পরমাণু যুক্ত হলে তাদের মধ্যে ইলেকট্রনগুলো কার দ্বারা বেশি আকৃষ্ট হবে। যেমন আমি যদি দেখি যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অক্সিজেন 3.44 এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.16। তাহলে আমি দেখতে পাচ্ছি যে অক্সিজেন ক্লোরিনের চেয়ে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, অনেক বেশি না, কিছুটা বেশি তড়িৎ ঋণাত্মক। ফলে অক্সিজেন এবং ক্লোরিন মিলে যখন একটি সমযোজী বন্ধন তৈরি করবে, তখন এই ইলেকট্রন জোড়া অক্সিজেনের দিকে কিঞ্চিত আকৃষ্ট হবে বেশি এবং এদের মধ্যে সামান্য পোলারিটি তৈরি হবে। অর্থাৎ ক্লোরিন কিঞ্চিত তড়িৎ ধনাত্মকতা দেখাবে যেহেতু এর ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ ক্লোরিনের দিকে সামান্য পরিমাণ পজিটিভ প্রান্ত তৈরি হবে এবং অক্সিজেনের দিকে সামান্য পরিমাণ নেগেটিভ প্রান্ত তৈরি হবে। তবে অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে যেহেতু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি নয়, এদের মধ্যে এই পোলারিটি হবে খুব সামান্য। কিন্তু আমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমরা জানি যে পানি তৈরি করে এবং এখানে দুটি সমযোজী বন্ধন তৈরি হয় এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.20 আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে আমরা যা লিখলাম এখানে 3.44 এবং এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই বেশি, যার ফলে এরা যখন সমযোজী বন্ধন তৈরি করবে তখন অক্সিজেনের দিকে এই বন্ধনকৃত ইলেকট্রন অনেক বেশি পরিমাণ আকৃষ্ট হবে এবং অনেক বেশি সরে যাবে। ফলে হাইড্রোজেনের মধ্যে বেশ খানিকটা তড়িৎ ধনাত্মকতা এবং অক্সিজেনের মধ্যে বেশ খানিকটা তড়িৎ ঋণাত্মকতা তৈরি হবে, ঋণাত্মক চার্জ তৈরি হবে, কারণ ইলেকট্রন ঘনত্ব এদিকে সরে যাচ্ছে। ফলে আমি এটাকে একটি যথেষ্ট তীব্র পোলার যৌগ হিসেবে চিন্তা করতে পারি। এই কারণে এরা যখন একসাথে এই অণুগুলো অবস্থান করে, তখন এই হাইড্রোজেনের প্লাস কর্তৃক অক্সিজেনের নেগেটিভ প্রান্ত আকৃষ্ট হয়ে তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। ফলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আমি দেখতে পাচ্ছি যে এদের মধ্যে পোলারিটির খুব বড় ধরনের পরিবর্তন হয় এবং এই সমযোজী যৌগটি বেশ খানিকটা আয়নিক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়ে যায়। এবং এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি আরও অনেক বেশি থাকে, যেমন অক্সিজেন আর সোডিয়ামের কথাই চিন্তা করি, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0.93, অক্সিজেনের আগের মতোই 3.44। এরা যখন যৌগ গঠন করবে তখন এই অক্সিজেনের দিকে এত বেশি সরে যাবে যে সোডিয়াম আসলে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হবে আর অক্সিজেন 2- আয়নে পরিণত হবে এবং তারা তখন সমযোজী যৌগ থাকবে না, বরং এগুলো তখন আয়নিক যৌগে পরিণত হবে। এভাবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে আয়নিক বৈশিষ্ট্য এবং সমযোজী বৈশিষ্ট্য তৈরি হয় পরমাণুর মধ্যে। এবার পর্যায় সারণীর মাধ্যমে এর ব্যাখ্যা করা যাক, কেননা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করছি পর্যায়ভিত্তিক ধর্ম। যেহেতু আমরা বলেছি যে তড়িৎ ঋণাত্মকতা এক ধরনের পর্যায়ভিত্তিক ধর্ম, তাহলে পর্যায় সারণীতে কীভাবে আমরা একটি গ্রুপে বা একটি পর্যায়ে এই তড়িৎ ঋণাত্মকতার মান পরিবর্তিত হয় সেটা আলোচনা করব এখন।
এবং এই ছবি থেকে এটি একটি ত্রিমাত্রিক গ্রাফ। এই গ্রাফ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে কীভাবে পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতার মান চেঞ্জ হয়। যেমন আমি এই পর্যায় ধরে যদি সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এটা বাম থেকে ডানের দিকে যেতে যেতে তড়িৎ ঋণাত্মকতার মান বেড়ে যাচ্ছে। যেমন আমি যদি লিথিয়াম থেকে শুরু করি বা হাইড্রোজেন থেকে শুরু করতে পারি। হাইড্রোজেনের প্রথমে যেহেতু এই পর্যায়ে মাত্র দুটি মৌল আছে, আমরা এটা দ্বিতীয় পর্যায় থেকে শুরু করতে পারি। দ্বিতীয় পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যতই আমরা বাম থেকে ডানের দিকে যাচ্ছি তত তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাচ্ছে। একইভাবে তৃতীয় পর্যায়ে বাম থেকে ডানের দিকে যেতে যেতে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ একই পর্যায়ে যত বাম থেকে ডানের দিকে যাবে তত সাধারণভাবে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পেতে থাকে। একই গ্রুপের উপর থেকে নিচে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে তড়িৎ ঋণাত্মকতার মান কমে যাচ্ছে। এই এক একটি বারের উচ্চতা থেকে আমি সেই মৌলটির তড়িৎ ঋণাত্মকতার মান পেয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে সবচেয়ে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলটি হচ্ছে একেবারে ডান দিকে এবং একেবারে উপরের দিকে, সেটি হচ্ছে ফ্লোরিন। আর সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক বা সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে একেবারে বাম দিকে এবং একেবারে নিচের দিকে, এবং সেটি হচ্ছে ফ্রান্সিয়াম। এবং এর কারণ আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে। আমরা ইলেকট্রন আসক্তিতে বা আয়নীকরণ শক্তিতে যে জিনিসগুলো দেখেছিলাম অনেকটা সেগুলোই হচ্ছে কারণ তড়িৎ ঋণাত্মকতার মান কম বেশি হওয়া। যেমন আমরা জানি যে ফ্রান্সিয়ামের শেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন থাকে এবং ফ্রান্সিয়াম পরমাণুটি অনেক বিশাল। তো এই সুবিশাল পরমাণুর শেষ কক্ষপথের সাথে কেন্দ্রের আকর্ষণ শক্তি যথেষ্ট কম থাকে। ফলে আমরা যদি একটি গ্রুপের ক্রমশ উপরের দিকে উঠতে থাকি তত পরমাণুর আকৃতি ছোট হতে থাকে। ফলে উপরের দিকের পরমাণুর সাথে কেন্দ্রের শেষ কক্ষপথের সাথে কেন্দ্রের আকর্ষণ কিঞ্চিৎ বেশি থাকে। ফলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি যে কেন একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামতে নামতে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায়। এবং যেহেতু ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যায় সেই কারণে তাদের সমযোজী যৌগ গঠনের প্রবণতাও কমে যায়। বরং সমযোজী যৌগ যদি গঠন করে সেই ক্ষেত্রে তারা ইলেকট্রনকে নিচের দিকে খুব একটা রাখতে চায় না, বরঞ্চ তার সাথে যে থাকে তার দিকে ইলেকট্রনগুলো সরে যায় বেশি। একইভাবে আমরা যদি একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাই আমরা জানি যে ক্রমশ পরমাণুর আকৃতি ছোট হতে থাকে এবং যার ফলে শেষ কক্ষপথের সাথে কেন্দ্রের আকর্ষণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। ফলে এদের ইলেকট্রন আকর্ষণের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। ফলে যখন এরা সমযোজী বন্ধনে যখন ইলেকট্রন শেয়ার করে কেন্দ্রের আকর্ষণে ইলেকট্রন জোড়া অপেক্ষাকৃত তাদের নিকটে সরে যাওয়ার প্রবণতা বেশি থাকে। এই কারণে আমরা দেখতে পাই যে বাম থেকে ডানের দিকে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে এবং উপর থেকে নিচের দিকে তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে কমতে থাকে। এবং আমরা যদি এই মানগুলো দেখি, মানগুলো আমরা তুলনা করে বুঝতে পারবো যে কোন পরমাণুর সাথে কোন পরমাণু যৌগ গঠন করলে তাদের মধ্যে ইলেকট্রন কার দিকে বেশি সরে যাবে। এবং এই মানগুলো পার্থক্য যত বেশি হবে ইলেকট্রন সরে যাওয়ার প্রবণতা তত বেশি থাকবে এবং তত বেশি পোলারিটি তৈরি হবে। আরেকটি বিষয় আলোচনা করে এই লেকচারটি শেষ করব, সেটা হচ্ছে কর্ণ সম্পর্ক। নাম থেকে বোঝা যাচ্ছে যে কর্ণ সম্পর্ক কোনাকুনি কোনো ধরনের সম্পর্কের বোঝানোর জন্য ব্যবহৃত হয়। পর্যায় সারণীর ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলসমূহের কিছু কিছু মৌলের ক্ষেত্রে তাদের কোনাকুনি বরাবর যেই মৌলগুলো অবস্থান করে, অর্থাৎ একটি পর্যায়ের একটি মৌলের সাথে তার নিচের পর্যায়ের এবং ডান দিকের শ্রেণীর মৌলটির রাসায়নিক ধর্মে বেশ কিছু সাদৃশ্য দেখা যায় এবং এই সম্পর্কটিকে বলা হয় কর্ণ সম্পর্ক। যেমন আমরা যদি কয়েকটি মৌলকে লিখি এখানে, প্রথমে যেমন গ্রুপ 1-এ, গ্রুপ 2-এ, গ্রুপ 3-এ, এবং আমরা যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোকে লিখি, দ্বিতীয় পর্যায়ের 1-এতে লিথিয়াম, আরেকটা লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন। তৃতীয় পর্যায়ে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন।
এখন আমরা যদি এদের ধর্ম পর্যালোচনা করি, এদের যৌগগুলোর ধর্ম পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে লিথিয়ামের যৌগগুলোর সাথে ম্যাগনেসিয়ামের যৌগগুলোর ধর্মের মিল পাওয়া যাচ্ছে, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই কোনাকুনি বরাবর আমরা একটি মৌলসমূহের সাথে একটি সম্পর্ক পাচ্ছি। বোরনের সাথে সিলিকনের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে বোরন এবং সিলিকন এই উভয়ই হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এবং এই দুটি পরমাণুই হ্যালোজেনের সাথে যে হ্যালাইডগুলো তৈরি করে তা পানিতে বিশ্লিষ্ট হয়ে যায়, অর্থাৎ হাইড্রোলাইসিস হয়। ফলে আমরা বুঝতে পারছি যে এদের রাসায়নিক ধর্মে এবং তড়িৎ পরিবাহিতার ধর্মের মধ্যে মিল পাওয়া যাচ্ছে। একইভাবে আমি যদি লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের অক্সাইডের মধ্যে মিল আছে। লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয় সাধারণ অক্সাইড তৈরি করে। কিন্তু আমি যদি অন্যগুলো দেখি, গ্রুপ 1-এর সোডিয়াম পার অক্সাইড এবং এর নিচে যেগুলো আছে সেগুলো সবাই সুপার অক্সাইড তৈরি করে। তারপরে অর্থাৎ সোডিয়ামের সাথে এদের রাসায়নিক ধর্মে কিছু অমিল দেখা গেলেও ম্যাগনেসিয়ামের সাথে তার ধর্মের সেই মিলটি পাওয়া যাচ্ছে। এরপরে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয়ই সুস্থির বা স্থিতিশীল নাইট্রাইট তৈরি করে, অর্থাৎ এরা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম নাইট্রাইট এবং ম্যাগনেসিয়াম নাইট্রাইট উৎপন্ন করে। কিন্তু এই গ্রুপ 1-এর অন্য মৌলগুলো বা এই গ্রুপ 2-এর অন্য মৌলগুলো এ ধরনের স্থিতিশীল নাইট্রাইট তৈরি করে না। এরপরে লিথিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয় যৌগের সাথে যুক্ত হয়ে বিভিন্ন রকমের জৈব ধাতব যৌগ তৈরি করে, যা এই দুটি গ্রুপের অন্যদের মধ্যে দেখা যায় না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোনাকুনি ধর্মগুলোর মধ্যে কিছুটা মিল পাওয়া যাচ্ছে। এই মিলটিকেই বলা হচ্ছে কর্ণ সম্পর্ক। এখন এই মিলটির কারণ কি হতে পারে? আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি। আমরা যদি দেখি যে একটি গ্রুপের যত বাম থেকে ডানে যাওয়া যায় তত তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আবার উপর থেকে নিচে গেলে তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পায়। ফলে আমি যদি লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যাই তাহলে কিছুটা তড়িৎ-ঋণাত্মকতা বৃদ্ধি পাবে, আবার বেরিলিয়াম থেকে নিচের দিকে নেমে যাবে, সেই তড়িৎ-ঋণাত্মকতা হ্রাস পাবে। ফলে দেখা যাচ্ছে যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের তড়িৎ-ঋণাত্মকতার বেশ খানিকটা মিল পাওয়া যাবে। অর্থাৎ এদিকে গেলে যেটুকু বৃদ্ধি পাচ্ছে নিচের দিকে নেমে আবার হ্রাস পেয়ে কাছাকাছি চলে আসছে। একইভাবে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের সাথে যদি চিন্তা করি তাহলেও দেখা যাবে যে তড়িৎ-ঋণাত্মকতার এই ধরনের একটা কাছাকাছি সম্পর্ক বিদ্যমান থাকবে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে চিন্তা করি, লিথিয়ামের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 0.98, বেরিলিয়ামের হচ্ছে 1.57। বাম থেকে ডানে বৃদ্ধি পাচ্ছে। আবার উপর থেকে নিচে আমি যদি বেরিলিয়াম থেকে নিচের দিকে নামি তাহলে আবার কমে যাবে 1.31। ফলে দেখতে পাচ্ছি লিথিয়ামের সাথে বেরিলিয়ামে যতটা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য ম্যাগনেসিয়ামের সাথে পার্থক্য তার চেয়ে কম। ফলে এদের মধ্যে কিছু কিছু রাসায়নিক ধর্মে বেশ খানিকটা মিল দেখা যায়। আবার আমি যদি চিন্তা করি, বোরনের তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে 2.04, কার্বনের হচ্ছে 2.55, প্রায় 0.5 পরিমাণ পার্থক্য। কিন্তু কার্বনের নিচে যদি নামি, সিলিকনের হচ্ছে 1.90। এবং দেখতে পাচ্ছি যে 2.04 এর সাথে 1.90 খুবই কাছাকাছি মানের। এই কারণে এরা দুজনেই একই ধরনের পরিবাহিতা প্রদর্শন করে, অর্ধপরিবাহিতা, এবং এরা উপধাতু হিসেবে আচরণ করে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় একই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে।